আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। নমস্কার, আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। 29শে জুলাই ভারত সরকার নয়া শিক্ষানীতি বা NEP প্রকাশ করেছে। তারপর থেকে নানা রকম দাবি করা হয়েছে এই শিক্ষানীতি নিয়ে। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নানা ধরনের এই শিক্ষানীতি সম্পর্কে দাবি এক জায়গায় করে তৈরি করা মিম অথবা হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড এইসব জিনিস ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি। কিন্তু সেই দাবিগুলির সত্য মিথ্যে যাচাই করার জন্য নয়া শিক্ষানীতির পূর্ণাঙ্গ যে ডকুমেন্ট এবং তার যে প্রেক্ষাপট সেটাকে ভালো করে কেটে ছিঁড়ে দেখা দরকার। রেডিও কোয়ারেন্টাইন কলকাতায় এই নয়া শিক্ষানীতি বা NEP নিয়ে 2টি পর্বে একটি আলোচনার আয়োজন করা হয়েছে। আজকে তারই প্রথম পর্বে আমরা শুনে নেব নয়া শিক্ষানীতির যে বর্তমান রূপটি, তার যে প্রেক্ষাপট, অর্থাৎ কতগুলি ধাপের মধ্যে দিয়ে সেই নয়া শিক্ষানীতি আজকে আমাদের সামনে আনা হয়েছে এবং সেই বিভিন্ন পর্বগুলিতে কি ঘটেছিল, এবং তারই সাথে আমরা শুনে নেব যে স্কুল শিক্ষার ক্ষেত্রে বা একেবারে শিশু বয়স থেকে কিশোর বা তরুণ বয়স পর্যন্ত যে শিক্ষার পর্ব, সেই ক্ষেত্রে এই নয়া শিক্ষানীতির কি মানে দাঁড়াবে, এই নিয়ে জরুরি কিছু কথা। আমাদের আজকের আলোচক দেবাদিত্য ভট্টাচার্য, শিক্ষক, লেখক ও গবেষক। কথাও বলা দরকার যে তিনি এই নয়া শিক্ষানীতির যখন থেকে খসড়া আকারে আমাদের সামনে এসেছিল সেই অবস্থা থেকে আজ পর্যন্ত এই শিক্ষানীতির কাটাছেঁড়া করার কাজটি করেছেন, জনসাধারণকে সেই শিক্ষানীতির ভেতরের যে খুঁটিনাটিগুলি জানাবার বারবার করে চেষ্টা তিনি করে গেছেন। আপনারা শুনুন দেবাদিত্যর কাছে নয়া শিক্ষানীতি বা NEP কেটে ছিঁড়ে দেখা পর্ব 1। আপনারা সবাই জানেন যে গত 29শে জুলাই আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে এবং তারপরে সেটা বিকেলবেলা 5টার সময় সেটি আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে। আদৌ শিক্ষানীতির মূল যে ড্রাফটটি, মূল যে ডকুমেন্টটি, সেটি আদৌ রিলিজ করা হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা খানিকটা হবে, এবং ঠিক কবে রিলিজ করা হয়েছে, আদৌ 29 তারিখে রিলিজ করা হয়েছিল কিনা সেটা নিয়ে আলোচনার প্রক্রিয়ায় আমরা খানিকটা কথা বলবো। কিন্তু শুরুতেই কয়েকটি বিষয় বলে দেওয়া ভালো এবং সেই বিষয়গুলি দিয়েই শুরু করি। হ্যাঁ, এবং সেগুলো খানিকটা ওই আমাদের ডিসক্লেমার এবং রিমাইন্ডার হিসেবে আর কি আমাদের কাছে থাকা উচিত এই নতুন জাতীয় শিক্ষানীতির যে কোনো আলোচনা করা প্রসঙ্গে। তো শুরুতেই আমাদের এই যে নতুন জাতীয় শিক্ষানীতি 2020, যেটি 29শে জুলাই ক্যাবিনেটে অনুমোদন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়েছে, সেটি আমরা সবাই জানি এবং খানিকটা পড়াশোনা করেছি হয়তো, এবং আমরা খানিকটা মিডিয়ার মারফতেও জানতে পেরেছি যে এটি আসলে কিন্তু আমাদের দেশের ইতিহাসে কিংবা আমাদের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে গিয়ে তৃতীয় শিক্ষানীতি। হ্যাঁ, এবং এই আমাদের দেশের যে শিক্ষানীতির ইতিহাস, এটা নিয়ে এখন খুব একটা আলোচনা করার সময় পাবো না। হ্যাঁ, কিন্তু তথাপি এটা মোটামুটি স্বাভাবিকভাবেই সকলের কাছে জনবিদিত। হ্যাঁ, এবং আমার মনে হয় যে একটুখানি যদি আমরা মূল যে শিক্ষানীতির ডকুমেন্টটা রিলিজ করা হয়েছে সেটিতে যদি একটু ফিরে যাই, হ্যাঁ, তাহলে সেটির শুরুতেই কিন্তু এই দেশের শিক্ষানীতির ইতিহাস নিয়ে ছোট্ট একটুখানি একটা অংশ রয়েছে। তো এই জাতীয় শিক্ষানীতির আলোচনার শুরুতেই যে দুটি
বলছিলাম যে দুটি ডিসক্লেমার আমাদেরকে দিয়ে দিতে হবে, তাই তো, যে দুটি বিষয়কে আমাদের খানিকটা মনে রেখে এই শিক্ষানীতিটির সাথে যুঝতে হবে, সেই দুটি ডিসক্লেমারকে আগেই বলে দিই। প্রথমটি হচ্ছে গিয়ে যে একটি নীতিকে, হ্যাঁ, যে কোনো নীতির যে কাঠামো, হ্যাঁ, সেটিকে বোঝার জন্য খালি তার আপেক্ষিক ভাষার বিশ্লেষণ করলে চলে না। হ্যাঁ, আমরা গত দুদিনে দেখতে পাচ্ছি যে পাবলিক মিডিয়াতে, খবরের কাগজে এবং নানাবিধ টিভি চ্যানেলে, হ্যাঁ, নানান রকম খবর বেরোচ্ছে এবং খবর পাশ করানো হচ্ছে, নানান রকম খবর বার করানো হচ্ছে, হ্যাঁ, যেখানে কিন্তু একটা 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 ছবি তৈরি করা হচ্ছে এই নতুন শিক্ষানীতি নিয়ে, হ্যাঁ, যেটি মূলত টিকে আছে এই শিক্ষানীতির ভাষার আদলটির ওপরে। শিক্ষানীতিটাকে ঠিক কীভাবে ভাষায় ব্যক্ত করা হয়েছে, হ্যাঁ, এবং তার আপেক্ষিক চেহারাটা ঠিক কি, তাই তো, সেটার যদি খালি ভাষাটাকে দেখা হয়, হ্যাঁ, তো তাহলে সেটা কি দাঁড়ায়, হ্যাঁ, সেটার ভিত্তিতে একটা বিশ্লেষণ আমাদের কাছে উঠে এসছে। হ্যাঁ, এবং সেই যে বিশ্লেষণটা আমাদের মূলত মিডিয়া মারফত আমাদের কাছে পৌঁছেছে, এবং বাকিটা পৌঁছেছে স্বাভাবিকভাবেই সরকারের যে যে প্রেস রিলিজ, হ্যাঁ, সরকারের যে যে ইনিশিয়াল ডকুমেন্টেশন, হ্যাঁ, সেইগুলো পাবলিক ডোমেনে রিলিজ করার পরে তার মারফত, হ্যাঁ, সরকার খানিকটা ওই মেজর হাইলাইটস, ইম্পর্টেন্ট হাইলাইটস, রাইট, তো মূল বিষয়বস্তু কি এই নীতির, এরকমভাবে একটা লিস্ট তৈরি করে দিয়েছিল, এবং সেই লিস্টের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও প্রেস কনফারেন্সে দেখানো হয়, এবং সেই প্রেস কনফারেন্সের ভিত্তিতেই এবং খানিকটা সরকারের ভাষার কলাবাজির ভিত্তিতে, হ্যাঁ, আমরা কিন্তু একটা মিডিয়ার মধ্যে একটা একটা চিত্র পেয়েছি জাতীয় শিক্ষানীতির। আদেও সেটি সঠিক চিত্র কিনা, আদেও সেটি শিক্ষানীতির অনুমোদিত যে দস্তাবেজটা রয়েছে, যে যে কাঠামোটি রয়েছে, সেটির ওপর ভিত্তি করে এই চিত্রটি তৈরি হয়েছে কিনা, সেটি কিন্তু আমরা অ্যাটলিস্ট কালকে রাত পর্যন্ত কেউ জানতাম না। তো কাজেই শুরুতে এটা মনে রাখা ভালো ফলত যে খালি ভাষায় একটি নীতির বিশ্লেষণ সম্ভব হয় না। খালি একটি নীতিকে বিচার করার জন্য, হ্যাঁ, সে কি কি বলছে, তার কাগজের যে একটা একটা তোড়জোড়, একটা আড়ম্বর চলে একটি নীতিকে পেশ করার সময়, সেই কাগজের আড়ম্বরের মাধ্যমে কি উঠে আসছে, কি আপাত দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে, হ্যাঁ, সেটাই কিন্তু শেষ কথা নয়। তো কাজেই নীতিটাকে সঠিকভাবে যদি আলোচনা করতে হয় এবং নীতি নিয়ে যদি সঠিক একটা একটা ইনফর্মড সমালোচনা করতে হয়, যেই সমালোচনা খানিকটা পড়াশোনার ওপর টিকে আছে, খানিকটা নীতিটাকে পড়ে বুঝে আত্মস্থ করার একটা যে প্রক্রিয়া, হ্যাঁ, তার উপর যদি টিকে থাকতে হয়, হ্যাঁ, এই আলোচনাটিকে, তাহলে কিন্তু নীতির ভাষার খানিকটা পেছনে অথবা সেই ভাষার খানিকটা নিম্নে গিয়ে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে নীতির আসল স্পিরিটটা কি, এর মূল কাঠামোটি কি, হ্যাঁ, যেটি আমাদের কাছে পেশ করা হচ্ছে। সেটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় ডিসক্লেমার, যেটি আবারও খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কি একটি নীতিকে কিন্তু তার নিজের রূপের মাধ্যমেই চেনা যায় না। একটি নীতি কিন্তু কখনোই স্বয়ং পরিপূরক নয়। হ্যাঁ, একটি নীতি কিন্তু তার নিজের অধিকারে টিকে থাকে না। একটি নীতিকে বুঝতে গেলে পরে তার সাথে সাথে যে কাঠামোগুলো রয়েছে, যে নীতিগত কাঠামোগুলো অলরেডি এক্সিস্ট করে, যেগুলো অলরেডি আমাদের একটি ব্যবস্থাকে, রাইট, সেটি এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা এই শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে এক্সিস্টিং নীতি কাঠামোগুলো আছে, যে এক্সিস্টিং পলিসি ফ্রেমওয়ার্কগুলো আছে, সেগুলোর প্রেক্ষাপটে কিন্তু এই নতুন জাতীয় নীতিকে চিনতে হবে কিংবা পড়তে হবে কিংবা শিখতে হবে, বুঝতে হবে। সে বাকি নীতির সাথে কিভাবে খাপ খাচ্ছে কিংবা খাচ্ছে না, বাকি নীতিগুলোর মধ্যে কি ধরনের অদল বদল আনার কথা বলছে কিংবা বলছে না, আদৌ কি বাকি নীতির কোনো স্টক টেকিং করছে, হ্যাঁ, এই যে নতুন নীতির ডকুমেন্টটি এলো, সেগুলোকেও একটুখানি বুঝে নেওয়ার দরকার বোধহয় আমাদের প্রত্যেকের আছে।
এই দুটি ডিসক্লেমার আমার মনে হয় শুরুতেই দিয়ে দেওয়া উচিত ছিল, এবং তার জন্য দিয়ে দিলাম। এবারে বলা দরকার যে নীতিটিকে যেভাবে পেশ করা হচ্ছে আমাদের সামনে, এবং ওই আবারও নানাবিধ প্রক্রিয়ায় নানাবিধ সংবাদ মাধ্যমে, তাই তো, যেভাবে নীতির প্রচার হয়েছে, তাতে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে, এবং সবারই মনে হয়েছে, এবং অধিকাংশ মানুষের মনে হয়েছে, সেটা পুরোটাই টিকে ছিল সরকার কি বলছে এবং মিডিয়া কি বলছে তার উপরে। তা কাজেই এই যে একটা প্রচার হয়েছে, এই প্রচারটার বাইরে বেরিয়ে যদি নীতিটিকে দেখতে হয়, তাহলে এই নীতিটির এক্স্যাক্ট পাবলিকেশন হিস্ট্রিটি কি সেটাও একটুখানি বোধহয় বোঝার দরকার আছে। এবারে এক্স্যাক্ট পাবলিকেশন হিস্ট্রির ক্ষেত্রে বলতে হয় যে এই যে নীতিটি আমাদের কাছে এখন এসে পৌঁছেছে, এই নীতিটি আজকের প্রোডাক্ট নয়। স্বাভাবিকভাবেই একটি নীতি যখন তৈরি হয় সেটি তো আর একদিনে কিংবা এক মাসে তৈরি হয় না, সেটির একটা লম্বা ইতিহাস থাকে। যখন প্রথম মোদী সরকার পাওয়ারে আসে এবং তার যে আগের ইলেকশন ক্যাম্পেন, মানে 2014 ইলেকশন ক্যাম্পেনে অলরেডি বিজেপির ম্যানিফেস্টোতে এই নতুন শিক্ষানীতির একটি আশ্বাস দেওয়া হয়েছিল। তা ফলতই যখন সেই আশ্বাসের ভিত্তিতে মোদী সরকার ক্ষমতায় আসে, তখন তারপর থেকেই তারা এই নতুন শিক্ষানীতিকে খানিকটা বাস্তবে রূপান্তরিত করার, তার একটা চেহারা দেওয়ার, তার একটা রূপরেখা তৈরি করার একটা চেষ্টা তারা শুরু করে। এবং সেই চেষ্টার ফলেই আমরা দেখি যে 2015 সালে একটি কমিটি সৃষ্টি করা হয়, যেটির নাম হচ্ছে সুব্রমণিয়াম কমিটি। TSR সুব্রমণিয়াম সেই কমিটি চেয়ার করেছিলেন, এবং সেই সুব্রমণিয়াম কমিটি একটি নীতির আদল হিসেবে একটি রিপোর্ট পেশ করেন 2016 সালে, যেই রিপোর্টটি সরকারের খুব একটা মনোপুত হয় না। তারপরে যেটা হয় যে 2016 সালে সেই নীতিটিকে বেমালুম জাস্ট ফেলে দেওয়া হয়, এবং ফেলে দিয়ে তারপরে আরও একটি কমিটি তৈরি করা হয় তারপরের বছর, যেই কমিটিটির নাম হয় কস্তুরী রঙ্গন কমিটি। সেই কস্তুরী রঙ্গন কমিটি অবশেষে 2019 সালে, অ্যাকচুয়ালি 2018 সালের ডিসেম্বর মাসে তাদের রিপোর্ট পেশ করে সরকারের কাছে। এবং সরকার তখন বোঝে যে এই শিক্ষানীতিকে যদি এখন 2018 ডিসেম্বর মাসে পাবলিক করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেটা একটা 2019-এর লোকসভা ইলেকশনের ওপর একটা কোনো রকমের কোনো একটা ছায়া ফেলতে পারে। কারণ একটি শিক্ষানীতি এমনই জিনিস যেটি মোটামুটি সারা দেশের সমস্ত জনতার ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? তো সে নিজে শিক্ষার সাথে যুক্ত থাক বা না থাক, রাইট? তো স্টুডেন্ট হোক কিংবা টিচার হোক কিংবা যেই হোক না কেন, এবং মানে আমরা এটা সবাই জানি যে আমরা যারা শিক্ষার সাথে যুক্ত নেই, আমরা যারা কোনোভাবেই শিক্ষার সাথে যুক্ত নয়, কোনোভাবেই আমরা শিক্ষার যে প্রাতিষ্ঠানিক রূপ আছে তার মধ্যে যদি নাও থাকি, তাহলেও আমাদের চারপাশে আমাদের বাড়ির ছেলেরা, মেয়েরা, এবং আমাদের আশপাশে আমাদের আত্মীয় স্বজনরা, কিংবা পাড়া প্রতিবেশী ইত্যাদি, যাদের দ্বারা আমরা পরিবেষ্টিত, যেই জনমণ্ডলের মধ্যে আমরা রয়েছি, সেখানে কিন্তু মোটামুটি প্রত্যেক 10 জনের মধ্যে 9 জন মানুষ কিন্তু কোনো না কোনোভাবে শিক্ষার সাথে যুক্ত। তো কাজেই এটা বুঝতে হবে যে একটি শিক্ষানীতি আনা মানেই সেটার কিন্তু একটা স্বাভাবিকভাবেই সরকারের যে মূল্যাঙ্কন হয়, সরকারের যে মূল্যায়ন হয়, তার মধ্যে এটা প্রতিফলিত হয়, তাই তো? শিক্ষানীতিটা ঠিক কীরকম। তো 2018 সালের ডিসেম্বর মানে তখন ইলেকশনের থেকে আমরা জাস্ট 3 মাস দূরে দাঁড়িয়ে আছি, এবং স্বাভাবিকভাবেই তখন বিজেপি সরকার চায়নি যে এরকম একটা বড় পদক্ষেপ ঠিক ইলেকশনের আগে আনতে। তো ফলত যেটা করা হয় যে ডিসেম্বর মাসে এই শিক্ষানীতিটা হাতে পাওয়া সত্ত্বেও সেটাকে সম্পূর্ণ চেপে যাওয়া হয়, এবং চেপে গিয়ে অবশেষে 2019 সালের মে মাসে যখন দ্বিতীয় মোদী সরকার আবার ক্ষমতায় ফিরে আসে, তখন ক্ষমতায় ফিরে আসার 7 দিনের মধ্যে এই নীতিটির যে খসড়া, যেটি সুব্রমণিয়াম এই কস্তুরী রঙ্গন কমিটির রিপোর্ট, সেই রিপোর্টটিকে একটি খসড়া নীতি হিসেবে পাবলিকের কাছে তুলে দেওয়া হয়, এবং তুলে দিয়ে বলা হয় যে আপনারা এবারে 1 মাস সময় পাচ্ছেন, এই 1 মাসের মধ্যে এই নীতিটি নিয়ে আপনাদের
সাধারণ জনতার কাছে বলা হয়েছে যে আপনাদের যার যা বক্তব্য আছে, যার যা সমালোচনার বিষয় আছে, সেগুলি আমাদেরকে লিখে জানান। হ্যাঁ, এমএইচআরডির একটি ইমেল আইডি তৈরি করে তাতে জানানোর কথা বলা হয়। তো স্বাভাবিকভাবেই ওই 1.5 মাস সময়ের মধ্যে প্রায় 2 লক্ষ এরকম সাজেশান সরকারের কাছে গিয়ে পৌঁছয়। তো এবং সেই সাজেশানগুলো আবারও খালি যে একাডেমিক মহল থেকে পৌঁছেছে তা কিন্তু নয়, যেহেতু শিক্ষা এমনই একটি বিষয় যেটি মোটামুটি প্রত্যেকের জন্য প্রযোজ্য, যেটি মোটামুটি প্রত্যেকের ভবিষ্যৎ এবং বর্তমানকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ মানুষ, সাধারণ জনতা, হ্যাঁ, তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে সাধারণ নাগরিক, হ্যাঁ, তারা এই ড্রাফটের পরিপ্রেক্ষিতে তারা জানায় তাদের বক্তব্য, এবং সেই বক্তব্যগুলি নিয়ে তারপরে 2019 সালের জুন মাসের পর থেকে আজকে প্রায় 1 বছর যাবৎ সেই যে সাজেশনগুলি জমা পড়েছে সেগুলোকে নিয়ে ড্রাফটের পর ড্রাফট নতুন করে রেখাঙ্কিত করা হয়েছে। তো প্রথম যে কস্তুরী রঙ্গন কমিটি রিপোর্ট যেটা জমা পড়েছিল সেটির দৈর্ঘ্য ছিল 484 পাতা, তার ইংরেজি ভার্সানটা। সেটিকে অবশেষে সরকার কমিয়ে তৈরি করে একটা 55 পাতার ডকুমেন্ট। যেই 55 পাতার ডকুমেন্ট পাঠানো হয় ইন্টার মিনিস্টেরিয়াল কনসালটেশনের জন্য। তার মানে হচ্ছে গিয়ে বাকি সমস্ত মিনিস্ট্রি যাতে সেই ড্রাফটটি পড়ে তাদের মতামত জানাতে পারে, তার জন্য যে কনসালটেশন হয়, হ্যাঁ, তা সেই প্রক্রিয়ার জন্য পাঠানো হয় একটি 484 পাতার ড্রাফটকে কেটে ছেটে 55 পাতা করে। তারপরে সেই ইন্টারমিনিস্টেরিয়াল কনসালটেশনের পরে যেই সাজেশানগুলো বেরিয়ে আসে, হ্যাঁ, সামান্য কিছু সাজেশান বেরিয়ে আসে, সেই সাজেশানগুলিকে ইনকর্পোরেট করে সেই সাজেশানগুলিকে ওই খসড়ার মধ্যে আবার করে তুলে ধরে খানিকটা ওটার অদল বদল করে তারপরে নীতিটার রূপ গিয়ে দাঁড়ায়, নীতিটার দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় 60 পাতায়। সেই 60 পাতার যে নীতির খসড়াটি, সেটি তারপরে অবশেষে যায় ক্যাবিনেটের কাছে, এবং ক্যাবিনেট তারপরে সেটাকে অনুমোদন করেন 29শে জুলাই, এবং তারপরে সরকার বলে যে সেটি তারা পাবলিশ করছে। এবারে সরকার যদিও বলে যে তারা ক্যাবিনেটের দ্বারা অনুমোদিত নতুন জাতীয় শিক্ষানীতি পাবলিশ করছে 29শে জুলাই, আসলে কিন্তু তারা আদৌ এই নতুন শিক্ষানীতির যে পরিণত রূপ সেটিকে মোটেই তারা কিন্তু পাবলিশ করে না। 29শে জুলাই সন্ধেবেলা যখন প্রেস কনফারেন্স হয়, তখন সেই প্রেস কনফারেন্সের মারফত এবং তারপরে কিছু প্রেস রিলিজের মারফত সরকার কেবল 2টি জিনিস আমাদের কাছে তুলে দেয়। একটি হচ্ছে একটা সিরিজ অফ প্রেস রিলিজ প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে, যেখানে মূলত ওই প্রথমেই বলেছিলাম, একটা ক্যাটালগ তৈরি করে পেশ করা হয় যে এই প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এই নীতির মধ্যে রয়েছে। হ্যাঁ, তো কাজেই নীতি সম্পর্কে কিছু বিশেষ বিষয়, হ্যাঁ, কিছু বিশেষ লক্ষণীয় ফিচার, হ্যাঁ, সেগুলোর একটা লিস্ট তৈরি করে সরকার একটা প্রেস রিলিজ বার করে। আর সেই প্রেস রিলিজের সাথে সাথে জুড়ে দেয় একটি ডাউনলোডেবল লিঙ্ক। সেই ডাউনলোডেবল লিঙ্কটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি পৌঁছে যাবেন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি প্রেস কনফারেন্সে বিকেলবেলা পেশ করা হয়। সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও কী ছিল, বেসিক্যালি কিছু বুলেট পয়েন্ট, এবং বুলেট পয়েন্টের মাধ্যমে বলে দেওয়া যে এই জিনিসগুলো আমরা এই নতুন শিক্ষানীতিতে এনেছি। এটা বলার পরে এবং সরকারি তরফে এই 2টি জিনিস বার করার পরে, একটি প্রেস রিলিজ এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই 2টি বার করার পরে স্বাভাবিকভাবেই মানুষ এক্সপেক্ট করবে যে একটা মূল নীতিটার একটি কপি, তাই তো, মিডিয়ার কাছে পৌঁছবে, মানুষের কাছে পৌঁছবে। তো মিডিয়া যখন এমএইচআরডির কাছে মূল নীতিটির কপি চায়, তখন যেই কপিটি এমএইচআরডির সূত্রে মিডিয়াতে পৌঁছে দেওয়া হয়, সেই কপিটি কিন্তু আসলে অনুমোদিত কপি নয়, এবং তার ওপরেই কিন্তু গোটা একদিন ধরে আলোচনা চলতে থাকে। যেই কপিটি সরকার থেকে আনঅফিশিয়ালি মিডিয়ার কাছে পাস করে দেওয়া হয়, সেই কপিটি হচ্ছে গিয়ে ক্যাবিনেটে যেই খসড়াটি পাঠানো হয়েছিল, একটি খসড়ার পূর্বচিত্র, আগের ভার্সান, রাইট, তো সেইটি পাঠিয়ে দেওয়া হয় মিডিয়ার কাছে।
এবং মিডিয়া, হ্যাঁ, ওই 60 পেজের ডকুমেন্ট যেটা অ্যাকচুয়ালি ক্যাবিনেটে যায়, বেরোয় কিন্তু নেই, সেখান থেকে বেরিয়েছে অন্য জিনিস। হ্যাঁ, তো কাজেই সেই 60 পেজের ডকুমেন্টটাকেই ধ্রুব সত্য মনে করে এবং সত্য বচন বলে মনে করে, হ্যাঁ, মিডিয়া গোটা একদিন ধরে লম্বা চওড়া ডিসকাশন চালাতে থাকে, যেখানে অলরেডি কিন্তু একটুখানি যদি পড়াশোনা মানুষ, এই মিডিয়ার মানুষ যদি করতো, তাহলেই বোঝা যেত যে এমন অনেক জিনিস সরকারি প্রেস রিলিজে রয়েছে যেটির কিন্তু ওই যে 60 পেজের যে খসড়াটি, তাতে তার কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, এমন প্রচুর নাম রাইট, এমন প্রচুর সংস্থার নাম রাইট সরকারের প্রেস রিলিজে করে বলা হয় যে আমরা নতুন নীতিতে এই নতুন নতুন সংস্থা প্রতিষ্ঠান করব, এই নতুন নতুন সংস্থাগুলোর পরিকল্পনা করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতিতে। অথচ এই নতুন সংস্থাগুলির নাম কিন্তু কোথাও, যেই নীতির কপিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো কিংবা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া হলো এবং মিডিয়ার মারফত মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো, সেই সংস্থাগুলি কিন্তু একটিরও নাম এই অ্যাকচুয়াল খসড়াটিতে নেই। যেমন ধরুন, যেটি নিয়ে সব থেকে প্রথমে প্রচুর আলোচনা শুরু হয়ে গেল 29 তারিখেই, সেটি হচ্ছে কি একটি সিঙ্গল রেগুলেটরি বডি। হ্যাঁ, পুরো হায়ার এডুকেশনকে কন্ট্রোল করার জন্য, উচ্চশিক্ষাকে কন্ট্রোল করার জন্য একটি নিয়ন্ত্রক, রাইট, একটি নিয়ন্ত্রণকারী সংস্থা, হ্যাঁ, এবং তার নাম বলা হলো যে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। অথচ এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া নামটি কিন্তু একবারও উল্লেখ নেই ওই 60 পেজের ডকুমেন্টটিতে। সেখানে কিন্তু কোনো একটি অন্য নাম, যেই নামটি হচ্ছে কি ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি, NHERA, এই NHERA নাম দিয়ে এই সিঙ্গেল রেগুলেটরি বডি পুরো আলোচনা হয়েছে। থেকেই বোঝা যায় যে আমাদের দেশের মিডিয়া ঠিক কিভাবে কাজ করে, যে আমাদের দেশের মিডিয়া ঠিক সরকারের বক্তব্যকে ছাপতে ঠিক কতটা ব্যস্ত, হ্যাঁ, এবং মানুষের কাছে সত্য কথাটাকে পৌঁছে দিতে ঠিক কতটা নারাজ এবং কতটা অক্ষম, হ্যাঁ, সেটির প্রমাণ এতেই পাওয়া যায়। হ্যাঁ, যে সরকার যেটা বলল সেটিকেও দেখানোর চেষ্টা করলো, আবার অন্যদিকে সরকার যেটা পাশ করে দিল একটা নীতির একটা ডকুমেন্ট বলে, হ্যাঁ, সেটিকে না পড়েই, হ্যাঁ, সেটি থেকেও উদ্ধৃত করতে শুরু করলো। অথচ দুটি ডকুমেন্টের মধ্যে কিন্তু প্রচুর স্ববিরোধ রয়েছে, প্রচুর দ্বন্দ্ব রয়েছে। অবশেষে যখন এটা ফাইনালি বোঝা গেল, এবং এটি বুঝতে খুব বেশি কষ্ট করতে হয় না, কেউ যদি জাস্ট ওই পিডিএফ ডকুমেন্টটা, 60 পেজের পিডিএফ ডকুমেন্টটা খুলে খালি একটু কন্ট্রোল এফ করে HECI টাইপ করতো, তাহলেই বুঝে যেত, হ্যাঁ, যে আরে HECI এর তো কোনো উল্লেখই নেই, 0 ম্যাচেস ফাউন্ড। হ্যাঁ, তো তাহলে কি হলো? সরকার বলছে HECI তৈরি হবে, অথচ যে পলিসি বার করছে তাতে HECI এর কোনো নামকরণই নেই। হ্যাঁ, তো তাহলেই তো মিডিয়া বুঝে যেত, খালি একটু কন্ট্রোল এফ করে এই নামগুলোকে একটুখানি দেখে নেওয়া, যে কোথায় কোথায় আসছে, কি বলছে, হ্যাঁ, আসল নীতিটা কি বলার চেষ্টা করছে। হ্যাঁ, তারপরে যদি রিপোর্টিংটা হতো আর কি, তাহলেই সব সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যেত। কিন্তু যেহেতু ক্লিয়ার হয়নি এবং মানুষের কাছে অলরেডি খবর পৌঁছে গেল যে সরকার এই কথা বলেছে, সরকার এই জিনিস করবে, এবং পুরোটাই টিকে আছে একটা ধাপ্পাবাজির ওপরে, পুরোটাই টিকে আছে একটা ভুল ডকুমেন্টকে অনুমোদিত নীতি বলে পাস করে দেওয়ার ভিত্তিতে, তার উপর টিকে থেকে একটা পুরো আবারও, এটা বলতেই হচ্ছে যে আবারও একটা ফেক নিউজের একটা সার্কিট তৈরি হয়ে গেল। এবং সরকার সেটাই চেয়েছিল যে নীতিটাকে নিয়ে এক ধরনের একটা হাওয়া তৈরি হয়ে যাক, একটা ইনফরমেশনের একটা মহল তৈরি হয়ে যাক, হ্যাঁ, যাতে অবশেষে যখন আমরা আসল নীতিটিকে পাবলিক ডোমেনে রাখবো, তখন যাতে আর কেউ ফিরে গিয়ে ওটাকে না চেক করে। কারণ ততক্ষণে তো মানুষের জনমত তৈরি হয়ে গেছে, ততক্ষণে তো মানুষের মধ্যে পাবলিক ওপিনিয়ন বিল্ডিংয়ের প্রসেসটা হয়ে গেছে। হ্যাঁ, এবং কেউ যদি তারপরে ফিরে গিয়ে সেটিকে দেখারও চেষ্টা করে, সেভাবে আরে এটাতে একরকম বলছে, ওটাতে আরেক রকম বলছে, কস্তুরী রঙ্গন কমিটি রিপোর্ট আরেক কথা বলছে, হ্যাঁ, তার মাঝখানের যে ইন্টারমিনিস্টেরিয়াল কনসালটেশনের জন্য যে খসড়াটা পাঠানো হয়েছিল সেটা আবার অন্য আরেকটা রকমের কথা বলছে। হ্যাঁ, এত রকমের কথার মধ্যে কোনটা সত্য মানুষ আর কিছুতেই বুঝে উঠতে পারবে না। হ্যাঁ, তো এবং এই যে একটা কনফিউশন ক্রিয়েট করা, যেটা আমরা দেখেছি অতীতেও বারবার করে, হ্যাঁ, এই সরকার সমস্ত রকমের স্ট্যাটিস্টিক্স হোক, সেটা, হ্যাঁ, মানে সেটা নানাবিধ লেভেলে, রাইট, তো সেটা রিপোর্ট হোক, সেটা রেকমেন্ডেশন হোক, রেগুলেশন হোক, রুল হোক, কিংবা অ্যাক্ট হোক, রাইট, কিংবা তথ্য হোক,
স্ট্যাটিস্টিক্যাল তথ্য হোক, রাইট? এই সমস্ত কিছু নিয়েই সরকার কিন্তু এই ধরনের একটা ইনফরমেশন ইকোনমি সৃষ্টি করে, হ্যাঁ, যেখানে শুরুর দিকে এক ধরনের ইনফরমেশন পাস করে প্রেসের মাধ্যমে একটা জনমত তৈরি হবে, হ্যাঁ, এবং সেই জনমতটাকে এমন জায়গায় পৌঁছে দাও যাতে কোনো রকম কোনো ক্ল্যারিটি না আসে, যাতে কোনো রকম কোনো স্পষ্ট ধারণাই মানুষের তৈরি না হয়। তারপরে মানুষ যখন এ নিয়ে একটা অন্য লেভেলের ন্যারেটিভ তৈরি করে ফেলবে, রাইট? যখন মানুষ অলরেডি খানিকটা কনফিউজড, রাইট? মানুষ বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছে ব্যাপারটা, এবং অলরেডি ততক্ষণে একটা মোটামুটি একটা পজিটিভ চিত্র তৈরি হয়ে গেছে, তখন হালকা করে আস্তে করে অরিজিনাল ডকুমেন্টটা ছেড়ে দাও, যাতে সেটা নিয়ে আর কোনো চর্চা হওয়ার কোনো জায়গাই থাকে না, এবং যারা চর্চা করবে তাদেরকে তারপরে বলা হবে এই তো দেখো এরা ভুল কথা বলছে, অলরেডি সরকার অন্য রকমের কথা বলে দিয়েছে। তো কাজেই এই পুরো খেলাটা চলেছে গত দুদিন যাবৎ, এবং অবশেষে সেই ক্যাবিনেটের দ্বারা অনুমোদিত নীতি কিন্তু গোটা 30 ঘন্টা পর, রাইট, গতকাল রাত 10টা 10:30 নাগাদ এমএইচআরডির ওয়েবসাইটে একদম সিক্রেটিভ, হ্যাঁ, একদম গোপনীয়ভাবে, কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই, হ্যাঁ, পরবর্তীকালে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা, রাইট? তারপরে ওই টুইট করা হয়েছে যে হ্যাঁ এখানে পাওয়া গেছে, মানে এখানে পাওয়া যাবে ইত্যাদি, কিন্তু কোনো রকম কোনো পাবলিক অ্যানাউন্সমেন্টের দ্বারা, যেটা তার আগের দিন হয়েছিল, হ্যাঁ, এবং আগের দিন হয়েই একটা ভুল ডকুমেন্ট পাবলিকের এই মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেটা সেই পুরো যে সেরিমনিটা, হ্যাঁ, সেই যে পুরো একটা স্পেকটেকল, হ্যাঁ, সেই স্পেকটেকলটার আড়ালে গোপনীয়ভাবে আসল অনুমোদিত নীতিটা কিন্তু কাল রাত 10টা 10:30টার সময় ফাইনালি এমএইচআরডির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। এবারে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ফাইনাল নীতির যে চেহারাটা, সেটি ঠিক কী কী কথা বলছে, এবং আদেও সরকার 29 তারিখে যেই কথাগুলো আমাদের কাছে রেখেছিল এবং তার মাধ্যমে যে মিডিয়ার ন্যারেটিভ তৈরি হয়েছে, যে পাবলিক ডিসকোর্স তৈরি হয়েছে, কিংবা যে পাবলিক ওপিনিয়ন তৈরি হয়েছে, তার সাথে কি এই অ্যাকচুয়াল পলিসি ফ্রেমওয়ার্কটির, অ্যাকচুয়াল নীতির কাঠামোটির কোনো দ্বন্দ্ব আছে, হ্যাঁ, কিংবা তার সাথে কতটা সামঞ্জস্য আছে, আসল নীতির কাঠামোটি ঠিক কী কথা বলছে আমাদেরকে, সেটি একটুখানি বুঝে নেওয়ার দরকার আমাদের আছে, যার জন্যে আমি কয়েকটা বিষয় তাড়াতাড়ি বলার চেষ্টা করব। তারও আগে আবারও একটি পয়েন্ট, সেটিও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে 1 বছর ধরে যে একটা প্রক্রিয়া চলল একটি নীতিকে পেশ করার, এই প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি একটা সুচিন্তিত একটা ম্যানেজেরিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে এসছে। তার মানে কি, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি নীতিটাকে আরও শক্তপোক্ত করার জন্য এই কারণে নয় যে মানুষের সাজেশনগুলোকে ইনকর্পোরেট করা হবে, মানুষের সাজেশনগুলোকে ফাইনালি নীতিতে স্থান দেওয়া হবে, তা কিন্তু হয় না এবং হয়নি। হ্যাঁ, কিন্তু যেটা করা হলো যে মানুষের কাছ থেকে এই যে 2 লক্ষ সাজেশন পাওয়া গেল, যেটা কম কথা নয়, তো 2 লক্ষ মানুষ যে এই জবাবটা দিল, তো তার মধ্যে থেকে সরকার কি বোঝার চেষ্টা করলো? সরকার বোঝার চেষ্টা করলো এই 1 বছর ধরে যে মানুষের কাছ থেকে কি ধরনের বিরোধ কিংবা প্রতিরোধের সম্ভাবনা রয়েছে, কোন কোন বিষয়ে মানুষ বিরোধিতা করতে পারে, এবং সেই বিরোধিতার কিংবা সমালোচনার টার্মগুলো কি, হ্যাঁ, সেগুলোর ভাষাটা ঠিক কী। সরকার তারপরে যেটা করলো, এবং সেই জন্যই আমি বলেছিলাম যে ভাষার উপর যাবেন না, হ্যাঁ, ভাষা দিয়ে নীতিকে বিচার করবেন না। সরকার বেসিক্যালি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটার মাধ্যমে নীতির ক্রিটিকের ভাষাটা জেনে নিল, নীতিটার কি ক্রিটিসিজম হতে পারে, হ্যাঁ, তার কি সমালোচনা হতে পারে, সেটার একটা ধারণা সে করে নিল, এবং সেখান থেকে কি করলো, সেই যে সমালোচনার একটা আর্কাইভ তৈরি হলো, সেই আর্কাইভ থেকে কিছু শব্দ সে তুলে নিয়ে নীতির মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ, ঢুকিয়ে বেসিক্যালি যে আদলটা পেশ করলো সেটা হচ্ছে গিয়ে নীতির সমালোচনার ভাষায়। হ্যাঁ, নীতির কাঠামোটা না পাল্টেই নীতির সমালোচনার ভাষাটা কিন্তু নীতির মধ্যেই চলে এল। ফলত হ্যাঁ, আবারও
আপনারা শুনে থাকবেন গত দুদিনে যে নীতিটি বলছে যে আমাদেরকে ক্রমশই লিবারাল এডুকেশনের দিকে যেতে হবে। হ্যাঁ, নীতিটি বলছে আমাদের ক্রমশই মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন করাতে হবে। নীতি বলছে যে স্কুল শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের 3 বছর বয়স থেকে ফ্রি এবং কম্পালসারি শিক্ষার অধিকার আমাদের বাচ্চাদেরকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এবং আমাদেরকে সেই শিক্ষার অধিকারটি 14 বছর পর্যন্ত নয়, 18 বছর পর্যন্ত আইনের মাধ্যমে রক্ষা করতে হবে। তাই তো 3 থেকে 18 অবধি শিশুদের শিক্ষা এবং বাচ্চাদের শিক্ষা, সেটিকে আইনের মাধ্যমে আমাদেরকে রক্ষা করতে হবে। হ্যাঁ, তো এই যে এই ভাষাগুলো, তারপরে ধরুন আরও একটি বড় ভাষার কারুকার্য যেটি আমাদের কাছে বারবার করে উঠে এসছে, যে এই নীতিটি বলছে যে শিক্ষার ক্ষেত্রে সরকারি আর্থিক সাহায্য প্রবল পরিমাণ বাড়াতে হবে এবং দরকার পড়লে সেটিকে দ্বিগুণ করে দিতে হবে। ঠিক আছে, এই যে কথাগুলি, এগুলি কিন্তু খানিকটা ওই মানুষের কি প্রতিক্রিয়া সেইটাকে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু এইগুলোকে বারবার করে তাই তো প্রলেপ দেওয়া হয়েছে অরিজিনাল খসড়াটির ওপরে। অরিজিনাল খসড়াতে এসব ছিল না তা নয়, হ্যাঁ, কিন্তু কাটছাট করে তো ব্যাপারটা তারপরে 55 পাতায় দাঁড়িয়েছিল। এবারে 55 পাতায় যেটা হয়েছিল যে আসল যেটাকে আমরা ইংরেজিতে বলি নিটিগ্রিটি, তার মানে কি একদম আসল যে পুঙ্খানুপুঙ্খ যে বিষয়গুলো, যে নুয়ান্সগুলো, রাইট, যে ছোট ছোট বিষয়গুলো, রাইট, তো সেই বিষয়গুলিকে সব বাদ দিয়ে দেওয়া হয় এবং বাদ দিয়ে খালি এই ভাষাটাকে রক্ষা করা হয়, যাতে ভাষাটা পড়েই মানুষের মনে হয় যে আহারে এ তো দারুণ জিনিস, 34 বছর পরে একটা নীতি আসছে এবং সেই নীতিও আমাদের কথায়, আমাদের ভাষায় কথা বলছে। হ্যাঁ, তো ফলে যেটা হয়েছে যে গত দুদিন যাবৎ যেই সমালোচনাটা হয়েছে সেটা সবটাই কিন্তু, এবং সবটা মানে অধিকাংশটাই, সেটি কিন্তু ওই দেখুন এটা কত সুন্দরভাবে আমাদের কথাগুলোকে রিফ্লেক্ট করছে। সরকারকে আরও বেশি খরচা করতে বলা হচ্ছে, রাইট, তো এটা লিবারাল এডুকেশনের কথা বলছে, অথচ যেই সরকারের মারফত এটি আসছে সেই সরকারকে যেই ক্রিটিসিজম গত 6 বছর ধরে পোয়াতে হয়েছে সেটি হচ্ছে গিয়ে তার ইললিবারালিজমের, হ্যাঁ, তার ইনটলারেন্স ইত্যাদি, এগুলোর এই যে শব্দগুলো, এই সরকার হচ্ছে কি একটা চূড়ান্ত ইললিবারাল সরকার, এই সরকার হচ্ছে চূড়ান্ত, এবং এই ক্রিটিসিজমগুলো কোথা থেকে এসছে? এই ক্রিটিসিজমগুলো কিন্তু এই শিক্ষামহল থেকেই এসছে। হ্যাঁ, শিক্ষামহল থেকেই যেই ক্রিটিসিজমগুলো সরকারের বিরুদ্ধে এসছে সেই ক্রিটিসিজমগুলোকেই কিন্তু সরকার তার নিজের শিক্ষানীতির মধ্যে বেশ সুন্দর করে ইনক্লুড করে নিয়েছে। হ্যাঁ, ফলত শিক্ষামহলও, হ্যাঁ, মানুষ তো বটেই, হ্যাঁ, কারণ মানুষ তো পুরো নীতিটা পড়ার সময় সুযোগ ইত্যাদি করে উঠতে পারছে না। শিক্ষামহলও কিন্তু ভাবলো আহারে আমারই তো ভাষায় সরকার কথা বলতে শিখে গেছে, তাহলে কি সরকার সত্যি, সরকারের কি একটা চেঞ্জ অফ হার্ট হলো? হ্যাঁ, সরকারের কি সত্যি মন কি বাত, হ্যাঁ, পাল্টে গেল? হ্যাঁ, তো সরকারের নিশ্চয়ই হৃদয় পরিবর্তন হয়েছে। কিন্তু এরকম একটা ধারণা মানুষের মধ্যে উঠে এসছে। এবারে আসি মূল নীতির আলোচনায়। এই নীতি ঠিক কী কথা বলছে এবং সেই কথাগুলিকে ঠিক কীভাবে নেওয়া যেতে পারে। তো কাজেই নীতি নিয়ে আলোচনা করতে গেলে পরে আবারও মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হয় এবং একটিকে বাদ দিয়ে আরেকটির আলোচনা সম্ভব নয়। হ্যাঁ, দুটি বিষয় হচ্ছে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা। প্রথম যে পয়েন্টটা স্কুল শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অলরেডি আমরা কিন্তু বারবার করে শুনতে পাচ্ছি যে স্কুল শিক্ষার ক্ষেত্রে নীতি বলেছে যে প্রি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবং আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে 2009-এর, হ্যাঁ, যার মাধ্যমে শিক্ষার অধিকার 6 বছর থেকে 14 বছরের যে কোনো নাগরিকের কাছে, যে কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে গিয়ে রাজ্য এবং কেন্দ্রের কর্তব্য, সরকারের কর্তব্য।
রাইট? সরকারের কর্তব্য হচ্ছে শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার বিস্তার ঘটানো, হ্যাঁ, এবং সেই শিক্ষা ব্যবস্থার অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া 6 থেকে 14 বছরের যে কোনো বাচ্চার কাছে। হ্যাঁ, এই যে ফ্রি এবং কম্পালসারি, হ্যাঁ, তো কাজেই সেই খালি অধিকারটা পৌঁছে দেওয়াই নয়, সেই অধিকারটি বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে গিয়ে সরকারের দায়িত্ব। এটি সরকারি কর্তব্যের মধ্যে পড়ে এবং এটিকে কনস্টিটিউশনে তারপরে এন্ট্রেন্স করা হয়। কনস্টিটিউশনাল প্রিন্সিপালের দ্বারা এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের যে অ্যাক্টটি, হ্যাঁ, সেটিকে করবোরেট করা হয়, সেটিকে লেজিটিমাইজ করা হয়। তো কাজেই এটি একটি কনস্টিটিউশনাল কমিটমেন্ট, এটি একটি সাংবিধানিক দায়িত্ব সরকারের। স্কুল শিক্ষা বিনামূল্যে সবার কাছে পৌঁছে দেওয়া। তো কাজেই এই জায়গাটাতে আমাদেরকে বলা হচ্ছে যে নতুন জাতীয় নীতি একটা বড় আন্দোলন নিয়ে এসছে। সেই আন্দোলনটা কি? সেই আন্দোলনটা বলা হচ্ছে আমাদের যে শিক্ষানীতির ভাষায় এই যে স্কুল শিক্ষার পরিসরটা, হ্যাঁ, স্কুল শিক্ষার যে বয়সের পরিসরটা, যেটা এতদিন 6 বছর থেকে 14 বছর অবধি ছিল, সেটিকে নিচের দিকে করা হচ্ছে 3 বছর থেকে। মানে একটি বাচ্চা সে যবে থেকে স্কুলে ভর্তি হয়, আমরা জানি মোটামুটি 3 বছর বয়সে একটি বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হয়, হ্যাঁ, তো কাজেই সে যবে থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ঢুকছে, হ্যাঁ, তবে থেকে শুরু করে সে যবে প্রাতিষ্ঠানিক স্কুল শিক্ষা থেকে বেরোচ্ছে, মানে 18 বছর অবধি। এতদিন পর্যন্ত 14 বছর ছিল, সেটিকে আমাদেরকে বলা হলো যে সেটিকে বাড়িয়ে 18 বছর। হ্যাঁ, তো তার মানে কি হলো যে নিচের দিকে 3 বছর এক্সটেন্ড করা হচ্ছে আর উপরের দিকে আরও 4 বছর এক্সটেন্ড করা হচ্ছে। তো ফলত আমাদেরকে বলা হয়েছিল, আদৌ হচ্ছে কিনা সেটা আমরা আসছি, হ্যাঁ, কিন্তু আমাদেরকে বলা হয়েছে শুরুতেই যে এই প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অবধি পুরো পরিসরটাই রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট এনে সরকারের দায়িত্বকে আবার করে রিইনস্টেট করা। তো তার মানে বলা হয়েছিল যে এই রাইট টু এডুকেশন অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট আনা হবে এবং সেই সংশোধনের মাধ্যমে এটিকে নিচের দিকে আরও 3 বছর বাড়িয়ে, ওপরের দিকে 4 বছর বাড়িয়ে পুরো স্কুল শিক্ষার যে 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 ক্রমটা, হ্যাঁ, যে কালক্রমটা, সেই পুরো স্কুল শিক্ষার কালটিকে প্রোটেক্ট করা হবে অধিকার হিসেবে, জনতার অধিকার হিসেবে। এবং তার সাথে সাথে বারবার করে বলা হয়েছে যে 3 বছর থেকে তো প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, কিন্তু তার আগেও তো একটি বাচ্চার জন্মের পর থেকে 3 বছর অবধি তার যে প্রি প্রাইমারি শিক্ষা, সেই প্রি প্রাইমারি শিক্ষার উপরেও প্রচণ্ড গুরুত্ব সরকার দিচ্ছে। এবারে এই কথাটি সত্যিই কিন্তু কস্তুরী রঙ্গন কমিটির যে রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছিল এই কথা যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, হ্যাঁ, তার মানে একটি বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে, হ্যাঁ, তার যে শুরুর দিকে, হ্যাঁ, প্রতিষ্ঠান অবধি পৌঁছানোর আগেই তার যে প্লে স্কুল কিংবা প্রি প্রাইমারি, এই যে শিক্ষার প্রক্রিয়াটা, হ্যাঁ, সেই শিক্ষার প্রক্রিয়াটাও কিন্তু মানুষের জন্য সাংবিধানিকভাবে প্রোটেক্টেড, গ্যারেন্টিড হওয়া উচিত। অথচ যে ড্রাফট ফাইনালি ক্যাবিনেট থেকে অনুমোদন করে পাবলিশ করা হয়েছে, তাতে কিন্তু যেখানে যেখানে এই 8টি অ্যাক্টের উল্লেখ ছিল সেই সমস্ত জায়গাগুলিকে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মূলত সেকশন 3.3 এবং সেকশন 8.8 এই দুটি জায়গায় ক্যাবিনেট কিন্তু সেটিকে জাস্ট ছেঁটে বাদ দিয়ে তারপরে সেটাকে পাবলিশ করেছে। ফলত এবারে বুঝতে পারছেন যে কেন এই ড্রাফটটিকে শুরুতেই পাবলিশ করা হয়নি। কারণ এই যে ছাঁটাছাঁটিগুলো হয়েছে, হ্যাঁ, সেই ছাঁটাছাঁটিগুলো তো তাহলে মানুষ শুরুতেই ধরে ফেলতে পারত। হ্যাঁ, তো সরকার ফলত প্রেস রিলিজে আমাদেরকে জানালো যে আমরা যে কোনো বাচ্চার
পুরো স্কুল জীবনের দায়িত্ব সরকারি তরফে নিতে চাই এবং এরকম অধিকার আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা মনে করি যে এটি একটি ইউনিভার্সাল রাইট। রাইট, ইউনিভার্সাল রাইট মানে এটি কম্পালসারি অধিকার, হ্যাঁ, সবার কাছে। তো কাজেই এটার ইউনিভার্সালাইজেশন আমরা ঘটাতে চাই। এবং মানুষ ভাবলো যে তাহলে তো ঠিকই তাই, হ্যাঁ, এবং সেই ড্রাফটটা তারপরে যেটা পাঠানো হলো মিডিয়াতে, হ্যাঁ, যেটা ক্যাবিনেটে যেই ড্রাফটটা উঠে গিয়েছিল সেখানে সত্যি এই কথা বলা আছে, হ্যাঁ, বলা হয়েছে যে আমাদের আরটি অ্যাক্টকে এক্সামিন করতে হবে ইত্যাদি। কালকে যেই ড্রাফটটি অবশেষে পাবলিক ডোমেনে এসে পৌঁছেছে, যেটি অ্যাকচুয়াল জাতীয় শিক্ষানীতি বর্তমানে, সেটি থেকে কিন্তু এই আরটিই অ্যাক্টের সমস্ত উল্লেখ জাস্ট ধরে ধরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হলো? তার মানে এটা দাঁড়ালো যে ভাষার ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সালাইজেশন অফ দ্য রাইট টু কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন এই গল্পটা রয়েছে, কিন্তু সেটা কিভাবে হয়? সেটি আইনের মাধ্যমে হয়। আইনের সংশোধন করেই সেটিকে বিস্তার করা সম্ভব। সেই আইনের উল্লেখটাকে জাস্ট বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কি হলো? ভাষাটা রয়ে গেল। হ্যাঁ, বলা হচ্ছে কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন অ্যাট অল লেভেলস, রাইট, ফ্রম আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টু হায়ার সেকেন্ডারি এডুকেশন। বলা হচ্ছে, এরমভাবে বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট উইল মেক অল পসিবল মেজার্স, গভর্নমেন্ট চেষ্টা করবে, হ্যাঁ, যাতে এই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু অধিকার কিন্তু আর অধিকারের রূপে রইল না, কারণ অধিকার যেই অ্যাক্টের মাধ্যমে মানুষের কাছে প্রাপ্ত হচ্ছে সেই অ্যাক্টটাকেই তো ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই পুরো ড্রাফটের থেকে। কাজেই এর থেকে বোঝা যায় যে আদৌ কিন্তু আরটি অ্যাক্টে বিনামূল্যে উচ্চমানের স্কুল শিক্ষা পৌঁছানোর যে প্রক্রিয়া আমাদের কাছে রয়েছে তাতে কোনো রকম রদবদল কিন্তু এই মুহূর্তে অ্যাটলিস্ট এই জাতীয় শিক্ষানীতির ফলে আসতে চলেছে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু সেটা কিন্তু আসবে না। আমাদেরকে এটা একদম শুরুতেই বুঝে নিতে হবে যে এটা কিন্তু একেবারেই একটি মিথ্যে কথা, যেটি ভীষণ সুচিন্তিতভাবে মিডিয়ার মারফত অলরেডি এবং সেই প্রেস কনফারেন্সের মারফত সার্কুলেট করা হয়েছিল, কিন্তু আদতে কিন্তু জাতীয় শিক্ষানীতির চেহারার মধ্যে এটির কোনো অস্তিত্ব নেই। আরটিই অ্যাক্টের কোনো সংশোধনের কথা কিন্তু কোথাও শিক্ষানীতির মধ্যে উল্লেখিত নেই। প্রথম গেল এই কথা। তা তার সাথে সাথে যেই পয়েন্টটি আমাদের কাছে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে স্কুল শিক্ষার যে স্তর, হ্যাঁ, স্তর বিভাজন সেটিকে পাল্টানো হবে এবং সেটি সত্যি কথা, সেটি এখানেও বলা হয়েছে, হ্যাঁ, যে স্কুল শিক্ষার যে স্তরটি আমরা এতদিন চিনতাম সেটিকে পাল্টে ওই 5+3+3+4, রাইট, এবং সেই 5-এর মধ্যে কিন্তু প্রি প্রাইমারি স্কুল চলে আসছে। তো কিন্তু এই যে 5-এর মধ্যে যে প্রি প্রাইমারি স্কুল চলে আসছে, সেই প্রি প্রাইমারি স্কুলের পড়ার অধিকারটা কিন্তু আর মানুষের কাছে নেই, হ্যাঁ, যেটি ছিল এর আগের ড্রাফট অবধি। তো কাজেই এই স্তরটাকে পাল্টানো সত্ত্বেও কিন্তু স্তরটা অ্যাকচুয়ালি যে কার্যকরী হবে তা কিন্তু নয়। এক স্তর থেকে আরেকটি স্তরে পৌঁছানোর যে উপায়টা, যে সুযোগটা যদি আমরা প্রোটেক্ট না করি, সেটিকে যদি আমরা এনশিওর না করতে পারি, হ্যাঁ, তো তাহলে তো স্তর পাল্টে লাভ নেই। 6 বছর থেকে শুরু হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তার আগের 5 বছরের যে প্রক্রিয়াটা সেটিকে সুনিশ্চিত করা হবে, এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু সেই 5 বছরের পড়াশোনার সুনিশ্চিত করার যে উপায়টা ছিল সেটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলত এই 5 বছরের যে প্রথমের একটা স্তর তৈরি করা হলো, সেই স্তরটার কিন্তু আর কোনো দাম রইল না, কারণ আপনি কিন্তু এই স্তরটাকে আইনের ক্ষেত্রে কোনো রকমভাবে লাগু করলেন না। হ্যাঁ, তো কাজেই সেই 5 বছর কেউ স্কুলে না পড়েও কাটাতে পারে, হ্যাঁ, এবং 6 বছর থেকে যেহেতু তার স্কুলে পড়ার অধিকার গ্যারেন্টিড, হ্যাঁ, সেই 5 বছরের শিক্ষা বাদ দিয়েই সে 6 বছরে সেই অধিকারটি ফাইনালি গিয়ে এক্সারসাইজ করতে পারে। তো ফলত যেটা হলো, হ্যাঁ, যে এই 6 থেকে 14 যে কাঠামোটি অলরেডি এক্সিস্ট করে, হ্যাঁ, সেটির কিন্তু আদতে কোনো রকম কোনো রদবদল ঘটল না। এবং
আবারও মানে এই জিনিসগুলোই একটুখানি আমাদের প্রত্যেকের বুঝে নেওয়ার দরকার আছে। হ্যাঁ, যে ওই যে 5+3+3+4, আবার ওই যে শেষের যে 4 বছর, যেটা আমাদেরকে বলা হয়েছিল যে ওই শেষের 4 বছরের কিন্তু এক্সটেনশন করা হবে রাইট টু অ্যাক্টের মধ্যে। হ্যাঁ, সেই শেষের 4 বছরে কিন্তু কোনো গ্যারেন্টি এতদিন পর্যন্ত ছিল না। হ্যাঁ, তো ওই ওই শেষের 4 বছরের গ্যারেন্টি দেওয়া হবে, সেইটির ভিত্তিতেই তো এই স্তরটি আলাদা করে শুরু করা হয়েছিল, ক্লাস 9, 10, 11, 12। হ্যাঁ, তো এই যে একটা নতুন স্তর ক্রিয়েট করা হয়েছিল, সেটির পেছনের অ্যাজাম্পশনটা ছিল যে ওই স্তরটিকে রক্ষা করা হবে অধিকার হিসেবে। কিন্তু অধিকারের যে যে আইনি কাঠামোটি, সেটিতে যেহেতু কোনো বদল ঘটল না, ফলত এই শুরুর 5 বছর এবং শেষের 4 বছর আলটিমেটলি গিয়ে কিন্তু কোনো রকমভাবেই কোনো প্রক্রিয়াগত কিংবা কোনো রকমের কোনো আইনি প্রতিষ্ঠানগত কোনো শিক্ষার মধ্যে কিন্তু আলটিমেটলি ইনক্লুডেড হলো না। তা কাজেই এই যে স্তর বিভাজন নিয়ে একটা বিশাল একটা আলোচনা চলছে এবং বলা হচ্ছে যে কি দারুণ বিষয়, রাইট? এবং মিডিয়ার মারফতই আমাদের কাছে আসছে যে এ তো পুরো একেবারে স্কুল শিক্ষার যে চেহারাটা সেটা পুরোটা পাল্টে দিল। হ্যাঁ, স্কুলে যেরকমভাবে ওই প্রত্যেক বছরের শেষে একটা অ্যানুয়াল পরীক্ষা দিয়ে পরে ক্লাসে উঠতে হয়, হ্যাঁ, এবং পরীক্ষার একটা অগাধ দাম, হ্যাঁ, সেই পরীক্ষায় পাশ করতে না পারলে পরে স্টুডেন্টকে আবার রিপিট করতে হয় ইত্যাদি। হ্যাঁ, এবং বোর্ড পরীক্ষা, যেটা নিয়ে প্রচুর আলোচনা চলছে, যে ক্লাস 10 এবং 12-এর পরীক্ষা নিয়ে একটা উত্তাল উন্মাদনা, একটা হ্যাঁ একটা 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 অযথা একটা 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 চিন্তা, হ্যাঁ, একটা অ্যাংজাইটি, হ্যাঁ, একটা 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 অদ্ভুত অতি বাড়াবাড়ি যে এই দুটি বোর্ড পরীক্ষা নিয়ে, এবং সেই বোর্ড পরীক্ষার ফলের উপরে ডিপেন্ড করবে সেই ছাত্র কিংবা ছাত্রীর ভবিষ্যৎ। হ্যাঁ, এই যে বোর্ড পরীক্ষার যে একটা চূড়ান্ত অতিরিক্ত গুরুত্ব, সেটিকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে বলে আমাদেরকে বলা হলো ইত্যাদি। কিন্তু আদতে কিন্তু তা হলো না, কারণ ক্লাস 9 to 12 কিন্তু আইনের মাধ্যমে, হ্যাঁ, অধিকার হিসেবে এখনো পর্যন্ত জ্ঞাত হলো না এবং এই নীতির ফলেও জ্ঞাত হলো না। তার কাজেই এই স্তর বিভাজনের আলটিমেটলি গিয়ে কোনো মানে দাঁড়ালো না। এই হচ্ছে দ্বিতীয় কথা স্কুল শিক্ষার ক্ষেত্রে। তৃতীয় কথা, যেটি আবারও আমাদের নানাভাবে বলা হয়েছে এবং বেশ উচ্চস্বরে এবং বেশ যথেষ্ট পজিটিভিটির সাথে এবং যথেষ্ট আনন্দের সাথে বলা হচ্ছে, সেটি হচ্ছে যে স্কুল শিক্ষার ক্ষেত্রে প্রায় ক্লাস 5 পর্যন্ত, হ্যাঁ, মাতৃভাষায় পড়াশোনা করা হবে এবং ছাত্রকে তার মাতৃভাষাতেই সমস্ত রকমের স্কুল শিক্ষা দেওয়া হবে। এবারে এটিও আপেক্ষিকভাবে খুব ভালো একটি প্রস্তাব, রাইট? আপেক্ষিকভাবে যদি একটা পলিসি প্রিন্সিপালের জায়গা থেকে দেখতে হয়, তাহলে কিন্তু এটা বেশ একটা ভালো প্রস্তাব এবং সেই রাশনালগুলোও কিন্তু এই পলিসির ডকুমেন্টের মধ্যে বারবার করে বলা হয়েছে। যদিও বলা হওয়া সত্ত্বেও কোথায় গিয়ে সমস্যাটা সেটাই আমি আসছি। হ্যাঁ, বলা হয়েছে যে অধিকাংশ স্টুডেন্ট যত তারা উপরের দিকে যায় স্কুল শিক্ষায়, হ্যাঁ, তো তত তারা তাদের সাবজেক্টের সাথে, হ্যাঁ, তাদের পড়াশোনার বিষয়বস্তুর সাথে তারা আর স্বাভাবিক কারণে এবং সেটি মূলত ভাষার কারণে, হ্যাঁ, তো তারা তাদের বিষয়বস্তুর সাথে রিলেট করতে পারে না, তারা বিষয়বস্তুর সাথে কোনোভাবে কানেক্ট করতে পারে না এবং ফলত যেটা হয় যে তারা পড়াশোনার প্রতি আগ্রহ হারায় এবং হারিয়ে তারা ড্রপ আউট করতে বাধ্য হয়। হ্যাঁ, এবং যার জন্যে দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষায়, হ্যাঁ, প্রাইমারি থেকে সেকেন্ডারি, হ্যাঁ, কিংবা প্রাইমারি থেকে মিডল, তাই তো মিডল থেকে সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, যত স্তর বাই স্তর ওপরে ওঠা যাচ্ছে তত ড্রপ আউটের সংখ্যা বাড়তে থাকছে। হ্যাঁ, এবং তার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে মানুষের নিজের ভাষা, যেটি তার জীবনের ভাষা, যেটি তার জীবনচর্যার ভাষা, হ্যাঁ, তার ইমিডিয়েট এনভায়রনমেন্টের ভাষা, তার সমাজ, তার ইমিডিয়েট সমাজ, তার বাস্তব সমাজের যে ভাষাটি, যেই ভাষাতে সে বাড়িতে কথা বলে, যেই ভাষাতে সে ভাবে, শেখে, হ্যাঁ, কিংবা যেই ভাষাতে সে কল্পনা করে, হ্যাঁ, কিংবা যেই ভাষাতে সে জীবন যাপন করে, হ্যাঁ, সেই ভাষাটির সাথে তার পড়াশোনার ভাষার কোনো সামঞ্জস্য নেই এবং ফলত ভাষার সাথে যদি মানুষ রিলেট না করতে পারে, তাহলে তো বিষয়টির সাথেও মানুষ রিলেট করতে পারে না।
তা সেই একটা অ্যাজামশনের থেকেই, এবং এটি এটি যথেষ্ট সোশিও লিঙ্গুইস্টিক এক্সপ্লেনেশন আছে এবং তার যৌক্তিকতা আছে। হ্যাঁ, তো ফলত এই ড্রপ আউটের যে একটা অভিশাপ, সেই ড্রপ আউটের অভিশাপটিকে যদি আমাদেরকে প্রতিরোধ করতে হয়, সেটিকে যদি আমাদেরকে আটকাতে হয়, তাহলে আমাদের স্কুল শিক্ষার পুরো প্রথম শিক্ষাটা রয়েছে, প্রাইমারি এবং মিডল শিক্ষাটি আমাদের মূলত মাতৃভাষায় দিতে হবে। এটি একদম সঠিক কথা এবং খুব ভালো জিনিস যদি সত্যিকারের এইভাবেই ব্যাপারটাকে আনা হতো। কিন্তু যেটি হবে এবং যেটির ইঙ্গিত কিন্তু গোটা পলিসির স্কুল শিক্ষার যে আলোচনা তার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে গিয়ে মাতৃভাষায় যে পড়াশোনাটা হবে এই ক্লাস 5 পর্যন্ত, সেটি সবটাই কিন্তু টিকে থাকবে হচ্ছে বেসিক ফাউন্ডেশনাল কিছু স্কিলের ওপর। হ্যাঁ, তো মাতৃভাষায় পড়াশোনা তো হবে বটে, কিন্তু মাতৃভাষায় পড়াশোনা করানোর পেছনের কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে তাহলে স্টুডেন্ট, ছাত্র কিংবা ছাত্রী, সে কি করতে পারে, সে তার পড়াশোনার বস্তুকে তার জীবনের সাথে জুড়তে পারে। হ্যাঁ, তো এই যে জীবনের সাথে শিক্ষার সম্পর্ক, হ্যাঁ, এইটাকে স্থাপন করার জন্যই মাতৃভাষার প্রচলন করা। কিন্তু এখানে পলিসিতে বলা হচ্ছে যে এই মাতৃভাষায় কি পড়ানো হবে? মাতৃভাষায় কি জীবনের সাথে যুঝে নেওয়ার কিংবা জীবনের কোনো পাঠ পড়ানো হবে? তা কিন্তু নয়। মাতৃভাষায় পড়ানো হবে বেসিক লিটারেসি এবং নিউমারেসি স্কিলস। তার মানে কি? বেসিক অক্ষর জ্ঞান এবং সংখ্যার জ্ঞান। হ্যাঁ, এইগুলি খালি মাতৃভাষার মাধ্যমে স্টুডেন্টকে শেখানোর চেষ্টা করা হবে। এগুলোকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি স্কিলস। হ্যাঁ, তো পুরোপুরি স্পষ্টভাবে যেই কারণটির ওপর দাঁড়িয়ে এই মাতৃভাষার প্রচলনের একটা পলিসি রাশনাল তৈরি হয়েছে, সেই কারণটাকেই কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই পলিসি ডকুমেন্টটি। হ্যাঁ, কারণ সেই শিক্ষার বিষয়বস্তুটাকেই অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে তৃতীয় পয়েন্ট স্কুল শিক্ষা নিয়ে। এরপর যেটি আবারও একটি ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং যেটি নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয়নি, হ্যাঁ, এবং আলোচনা হয়নি এই কারণেই, কারণ সরকার থেকে কিন্তু যে ওই শুরুর দিকের যে প্রেস রিলিজ ইত্যাদি, হ্যাঁ, সেখানে কিন্তু এটার কোনো উল্লেখই করা হয়নি। এবং যেহেতু এটার কোনো উল্লেখ করা হয়নি, সবাই ভেবেছে যে তাহলে তো বেশ, এটি যদিও আগের ড্রাফটগুলিতে ছিল, আগের খসড়াগুলিতে ছিল, তথাপি এটা নিশ্চয়ই সরকার ফাইনালি ক্যাবিনেটে অনুমোদন করেননি। এবং যেহেতু সরকার ক্যাবিনেটে ফাইনালি এটা পাস করেনি, তাহলে বোধহয় এই জিনিসটি আসবে না আমাদের জীবনে। হ্যাঁ, তো সেই জিনিসটি কি? সেটি হচ্ছে গিয়ে স্কুল ক্লাস্টার। হ্যাঁ, স্কুল ক্লাস্টার কিংবা স্কুল কমপ্লেক্স। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, একদিকে যেমন বলা হচ্ছে যে আমরা চেষ্টা করব এবং সরকার দায়বদ্ধ, হ্যাঁ, যারা যারা স্কুল সিস্টেম থেকে ড্রপ আউট করতে বাধ্য হয়েছে তাদেরকে আবার সরকারি স্কুলে ফিরিয়ে আনতে। আবার অন্যদিকে বলা হচ্ছে যে এই যে সরকারি স্কুলগুলি, এগুলি সংখ্যায় বড় বেশি। হ্যাঁ, এগুলি এত বেশি সংখ্যায় তৈরি হয়েছে এবং এই সরকারি স্কুলগুলির মধ্যে অনেক স্কুলে দেখা যাচ্ছে যে 10 জন 14 জন করে স্টুডেন্ট আছে, 1 জন করে টিচার আছে, পরিকাঠামো ঠিকঠাক নেই। হ্যাঁ, তো কাজেই স্কুল রয়েছে একটি গ্রামের মধ্যে, হ্যাঁ, কিংবা একটি ব্লকের মধ্যে বেশ কয়েকটি স্কুল রয়েছে, অথচ তার পরিকাঠামো নেই এবং স্টুডেন্টের সংখ্যা কম। হ্যাঁ, তো কাজেই এই স্টুডেন্টের সংখ্যা কম, টিচারের নিযুক্তি কম হচ্ছে। তা ফলত আমরা কি করব? আমরা স্কুলগুলিকে মার্জ করে দেব। হ্যাঁ, এই যেখানে যেখানে কম সংখ্যক স্টুডেন্ট এবং টিচার স্কুলে রয়েছে, সেই স্কুলগুলিকে সব একসাথে করে দিয়ে কনসলিডেট করে আমরা ক্লাস্টার তৈরি করব। তার মানে কি, যে গ্রামে স্কুল ছিল, হ্যাঁ, কিন্তু বাচ্চারা সেখানে পড়তে যাচ্ছে না, হ্যাঁ, কিংবা টিচার সেখানে পড়াতে যাচ্ছে না, সেখানে আমরা বাচ্চাদেরকে স্কুলে পৌঁছানোর প্রক্রিয়াটা না করে, হ্যাঁ, কিংবা টিচারকে নিযুক্ত করার প্রক্রিয়াটাতে না গিয়ে আমরা স্কুলটাকেই তুলে দেব। তুলে দিয়ে কি করব? সেই স্কুলটাকে আমরা নিয়ে আসবো একটি বড় স্কুল কমপ্লেক্সের মধ্যে, এবং আমরা
বেসিক্যালি যেটা করব তাহলে আমরা এরকম প্রচুর ছোট ছোট স্কুলকে তুলে দিয়ে আমরা বড় বড় স্কুল কমপ্লেক্স তৈরি করব। হ্যাঁ, এবং সেই স্কুল কমপ্লেক্সের মধ্যে ওই নানান স্তরের স্কুল একসাথে এক্সিস্ট করবে এবং ফলত কি হবে যে রিসোর্স ইউটিলাইজেশনটা অপটিমাল হবে। তার মানে কি, এই এত স্কুলের মধ্যে এত রিসোর্স দেওয়ার যে ভার, যে যে খরচ, সেগুলো আর সরকারকে করতে হবে না। হ্যাঁ, ফলত ওই একটা স্কুল কমপ্লেক্সের মধ্যেই যেহেতু সব স্তরের পড়াশোনা হচ্ছে, তো সেখানে রিসোর্স শেয়ারিংটা সম্ভব হবে এবং সরকারের পক্ষে খরচাটা কম হবে। হ্যাঁ, অপটিমাল রিসোর্স ইউটিলাইজেশন। এবং স্টুডেন্ট যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে স্টুডেন্টরা সবাই ওই একটি কমপ্লেক্সের মধ্যে আলাদা আলাদা স্তরে পড়াশোনা হচ্ছে বলে সব স্টুডেন্টরা ওখানে গিয়ে পড়াশোনা করবে, কাজে স্টুডেন্টের সংখ্যা বেশি হবে ওই স্কুলে। যেটি এখন ছিল গ্রেড প্রতি 14 জন করে, গ্রেড মানে প্রত্যেক ক্লাসে 14 জন করে একটি গ্রামের স্কুলে রয়েছে, সেটি বেড়ে গিয়ে ওই স্কুল কমপ্লেক্সের মধ্যে দেখা গেল 14টা বেড়ে গিয়ে হয়ে গেল 140 প্রত্যেক ক্লাসে। তো খুব ভালো কথা, কাজে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেল আমার। আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এনরোলমেন্ট বেড়ে গেছে। আর তার সাথে সাথে কি হলো, তার সাথে সাথে টিচারদেরকেও আমি এক জায়গায় নিয়ে এসে আমি টিচার আলাদা করে, আর যেই এক্সিস্টিং স্কুলে যেখানে টিচারের সংখ্যা কম সেখানে আমাকে আর রিক্রুট করতে হচ্ছে না, আমি যে এক্সিস্টিং টিচারগুলো ওই স্কুলে পড়াতো তাদেরকে নিয়ে যাচ্ছি একটা স্কুল কমপ্লেক্সের মধ্যে। তো কাজেই আমার পুরো নিযুক্তির প্রসেসটাই আর করাতে হচ্ছে না। হ্যাঁ, এক্সিস্টিং স্কুলগুলো যেহেতু বাতিল হয়ে যাচ্ছে, তো স্কুলের রিসোর্সগুলো ঢেলে দাও একটি কমপ্লেক্সের মধ্যে। হ্যাঁ, তো ফলত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি একটা ভয়ঙ্কর স্ববিরোধ ডকুমেন্টটির মধ্যে। সেই স্ববিরোধটা কি, যে একদিকে সরকার বলছে যে আমরা স্কুল থেকে ড্রপ আউট করে যাওয়া বাচ্চাদেরকে সরকারি স্কুলে ফিরিয়ে আনবো, আবার অন্যদিকে বলছে যে সরকারি স্কুলগুলো ভীষণ অকেজো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকারি স্কুলগুলো ভীষণ কম সংখ্যক স্টুডেন্ট এবং টিচারদেরকে নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে, কারণ সেখানে রিসোর্স মোবিলাইজেশন ঠিকঠাক করে সম্ভব হচ্ছে না। কাজেই আমরা সেই সরকারি স্কুলগুলিকে বাতিল করে আমরা সরকারি স্কুলের কমপ্লেক্স তৈরি করব। হ্যাঁ, আমরা স্কুলের সংখ্যা কমাবো, অথচ আমরা স্টুডেন্টের সংখ্যা বাড়াবো। এক অদ্ভুত ম্যাজিক ফর্মুলা। স্টুডেন্টের সংখ্যা আমরা বাড়িয়ে দেব, যারা স্কুল থেকে বেরিয়ে গেছে তাদেরকেও ধরে আবার স্কুলে পড়ে দেব। হ্যাঁ, কিন্তু স্কুল যত সংখ্যা এক্সিস্ট করতো সেটিকে ক্রমশই কিন্তু আমাদেরকে কনসলিডেট করে সেটিকে ওই কমপ্লেক্স কিংবা ক্লাস্টারের মাধ্যমে কেন্দ্রীভূত করতে হবে। তো ফলত যেটা আরেকটা বড় বিষয়, সেটি হচ্ছে কি, এই যে স্কুল শিক্ষার বিস্তারের যে পয়েন্টটা, যেটি বারবার করে আবারও ভাষার লেভেলে বলা হচ্ছে যে স্কুল শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। তো যেখানে ছোট ছোট গ্রামস্থিত যে স্কুলগুলি কিংবা ব্লকে যেই স্কুলগুলি রয়েছে, যেগুলি শিক্ষকের অভাবে কিংবা ইনফ্রাস্ট্রাকচারের অভাবে চলতে পারছে না, সেগুলিকে তুলে দিলে পরে কি শিক্ষার বিস্তার ঘটবে। তো যদি একটি গ্রামের মধ্যে যে স্কুলটি ছিল সেটিকে নিয়ে গিয়ে আমি ডিস্ট্রিক্ট লেভেলের একটা কমপ্লেক্সের মধ্যে তুলে দিই, সেটি আমি বলি যে ওখানকার টিচাররা এবং স্টুডেন্টরা গিয়ে ওই ডিস্ট্রিক্টে স্কুল কমপ্লেক্সে ভর্তি হয়, ওখানে পড়া এবং পড়ানো শুরু করে। তাতে কি অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাক্সেস টু এডুকেশন, রাইট, তো সেটি কি বাড়লো, এবং সামাজিক স্তরে শিক্ষার বিস্তার স্বাভাবিকভাবে কমছে। এবং সেটাই তো আলটিমেটলি তাহলে সরকার চাইছে যে সামাজিক স্তরে শিক্ষার বিস্তার কম হলে পরে আর্থিক স্তরে শিক্ষার খরচ কমবে, এবং আর্থিক স্তরে শিক্ষার খরচ কমিয়েও যদি স্কুলের সাইজ বড় করা যায় এবং স্টুডেন্টের সংখ্যা খালি ওই রোল নাম্বারের রেজিস্টারে বাড়ানো যায়, তাহলে তো হয়ে গেল। আমি তো আমার এনরোলমেন্ট সংখ্যাও দেখাচ্ছি, আর তার সাথে সাথে আমি আমার খরচের খাতটাকেও খানিকটা আয়ত্তের মধ্যে আনতে পারছি। কাজে এই যে একটা ফ্রেমওয়ার্ক, এটির কিন্তু একদম স্পষ্টভাবে একটি এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে।
এরপরে যেটা ফাইনাল বক্তব্য এই স্কুল শিক্ষার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে বারবার করে বলা হচ্ছে আবারও, হ্যাঁ, একদিকে যেমন বলা হচ্ছে যে পাবলিক এডুকেশন এবং সরকারি স্কুল শিক্ষা এটির কাঠামো পরিকাঠামো এগুলোকে আমাদেরকে স্ট্রেনথেন করতে হবে, এগুলোকে আরও জোরদার করতে হবে, হ্যাঁ, এবং তার মাধ্যমেই আমরা সামাজিক রূপে বঞ্চিত যেই ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, অন্যদিকে কিন্তু তার সাথে সাথেই বলা হচ্ছে যে আমরা চাই যাতে স্কুল শিক্ষার ক্ষেত্রে আরও বেশি করে কমিউনিটি পার্টিসিপেশন, প্রাইভেট ফিল্যান্থ্রপিক পার্টিসিপেশন, প্রাইভেট প্লেয়াররা, হ্যাঁ, যারা নন প্রফিট, এবারে নন প্রফিটের একটা অর্থ আছে। নন প্রফিট মানে হচ্ছে কি প্রফিট যারা করছে না তা নয়, হ্যাঁ, নন প্রফিটের একটা সুপ্রিম কোর্টের এগুলো জাজমেন্ট মেনে অর্থ হচ্ছে গিয়ে যে প্রফিটটা হচ্ছে সংস্থান থেকে কিংবা প্রতিষ্ঠান থেকে, সেই প্রফিটটাকে আবার সেই সংস্থানের মধ্যেই ঢেলে দিতে হবে। তার মানে প্রফিট তুমি করো যত ইচ্ছে, তাই তো, যত ইচ্ছে টাকা পয়সা নিয়ে স্টুডেন্টদের ফি বাড়িয়ে তুমি প্রফিট করো। এবার সেই প্রফিটটা তুমি যতটাই খাতায় দেখাচ্ছ আর কি, তোমার অডিট অ্যাকাউন্টে যতটা দেখাচ্ছ, হ্যাঁ, সেই প্রফিটটাকে আবার পুরো স্কুলের পরিকাঠামোর পেছনেই ঢেলে দিতে হবে। হ্যাঁ, তো কাজেই একটা প্রফিটের বেসিক্যালি একটা প্রফিটের সেলফ জেনারেটিভ সার্কেল তৈরি করে। হ্যাঁ, প্রফিট তৈরি হচ্ছে এবং প্রফিট আবার সেই প্রফিট তৈরি আর প্রফিট মার্জিনটাকে বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে আবার ইনভেস্ট করা হচ্ছে। হ্যাঁ, তো প্রফিট বেসিক্যালি বিকামস ইনভেস্টমেন্ট, রাইট, অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর ফার্দার প্রফিট। তো এইটাকেই বলা হয় নন প্রফিট, রাইট, যারা নট ফর প্রফিট অর্গানাইজেশন। তো এই ধরনের নট ফর প্রফিট ফিল্যান্থ্রপিক মানে যারা সামাজিক কাজে উদ্যত, যারা সমাজকর্মী, হ্যাঁ, তো এই সমাজকর্মীমূলক স্পিরিটেড, রাইট, পাবলিক ফিল্যান্থ্রপি স্পিরিটেড যেই প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের তরফ থেকে, তারা যাতে এসে আমাদের স্কুল শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে এবং কমিউনিটি লেভেলে, লোকাল কমিউনিটি লেভেলে আমরা চাই যে টিচার থেকে আরম্ভ করে, হ্যাঁ, অঙ্গনবাড়ি ওয়ার্কার, হ্যাঁ, এবং সমস্ত রকমের কর্মীদের ক্ষেত্রেও ভলেন্টিয়ার, হ্যাঁ, এবং কাউন্সিলর, রাইট, কাউন্সিলর পদে, এরকম নানাবিধ পদে আমরা চাই যে লোকাল লোকজন এসে আমাদেরকে সহায়তা করুক এবং শিক্ষার যে খরচা সরকারকে বহন করতে হচ্ছে সেটির ক্ষেত্রে আরও খানিকটা সাহায্যের মাধ্যমে আর্থিকভাবে হোক এবং তাদের পরিশ্রমের মাধ্যমে হোক সেই সরকারের খরচাটিকে যাতে কমানোর চেষ্টা করে। তো ফলত যেটা হবে দুটি জিনিস, এক হচ্ছে গিয়ে যে একদম ডিরেক্টলি একটা প্রাইভেট পার্টিসিপেশনের জায়গা তৈরি হচ্ছে এবং সেটি এই নীতিতে বারবার করে বলা হয়েছে যে আমরা চাই যাতে প্রাইভেট পার্টিসিপেশন যেটা প্রফিটের জন্য নয়, যেটি ফিল্যান্থ্রপি, যেটি ওই চ্যারিটি করার মনোভাব থেকে তৈরি হচ্ছে, সেই ধরনের প্রাইভেট পার্টিসিপেশন স্কুল শিক্ষায় বেশি করে আসে। হ্যাঁ, তো ফলত সরকারের খরচা কমানোর জায়গা তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হবে, যেটি আরও ভয়ঙ্কর জিনিস, সেটি হচ্ছে কি বেশ কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠান, হ্যাঁ, যাদের শিক্ষার সাথে কোনো সম্পর্কই নেই, হ্যাঁ, কিংবা যারা সেবার নাম করে কিংবা সমাজসেবার নাম করে যারা একটি রাজনৈতিক মোবিলাইজেশনের কাজ করে, একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার কাজ করে, হ্যাঁ, সেই ধরনের অর্গানাইজেশন যার মধ্যে মূলত আমরা সবাই জানি, হ্যাঁ, আরএসএস একটি বড় সেরকম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, হ্যাঁ, যেটি শিক্ষার মাধ্যমে একটি কাডার বেস তৈরি করে, একটি রাজনৈতিক কাডারের ট্রেনিং করায়। হ্যাঁ, তো সেই ধরনের কমিউনিটি অর্গানাইজেশনের একটা ডিরেক্ট এন্ট্রির রাস্তা কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে এই নীতির কাঠামোর মাধ্যমে। এছাড়া যেটি একটি অ্যাসোসিয়েটেড পয়েন্ট, সেটি হচ্ছে গিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে ওই যে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনের উপর যে জোর দেওয়া হয়েছে, যদিও সেটিকে আইনিভাবে কোনো রকম কোনো গ্যারেন্টি তার মধ্যে আনা হয়নি, এবং সেই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নিয়ে যেই বড় বড় কথা বলা হয়েছে এবং সেটিকে নিয়ে যে লম্বা চওড়া অনেকখানি জায়গা ব্যয় করা হয়েছে এবং তার কারণগুলি বলা হয়েছে,
সেই আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনের কাজটি করানো হবে বলা হয়েছে মূলত অঙ্গনবাড়িগুলিতে। হ্যাঁ, এবং অঙ্গনবাড়ির যারা কর্মী, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই আর্লি চাইল্ডহুড কেয়ারের কাজটা করানো হবে বলে এই শিক্ষানীতিতে বলা হয়েছে। এবারে অঙ্গনবাড়ির কর্মীদের মাসিক বেতনটা ঠিক কতটা সেটা আমার ধারণা আমরা সবাই জানি। হ্যাঁ, এবং সেই মাসিক বেতনে তাদেরকে অনলাইন প্রশিক্ষণ দিয়ে, হ্যাঁ, প্রি প্রাইমারি ইউনিট চালাতে যদি বলা হয় এবং সেখানে এই শিক্ষা কর্মী হিসেবে তাদেরকে যদি অ্যাক্ট করতে বলা হয়, তাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে এখন শিক্ষা প্রদান করার কাজটিও করতে হবে এবং তার জন্য তোমাদেরকে প্রশিক্ষিত হতে হবে অনলাইন এবং স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে, সেটা স্পষ্ট বলে দেওয়া আছে যে ডিজিটাল প্রক্রিয়ায়, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। হ্যাঁ, তো এবং তাদেরকে এই পুরো দায়িত্বটা তুলে নিতে হবে। অথচ কোথাও কিন্তু গোটা স্কুল শিক্ষার আলোচনার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সংক্রান্ত, হ্যাঁ, তাদের যে মাইনে সংক্রান্ত কোনো আলোচনা নেই। এবং কথাও কোথাও বলা হয়নি যে তারা যেহেতু প্রশিক্ষিত হয়ে শিক্ষা প্রদানের কাজ করবে, হ্যাঁ, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে তার জন্য, কথাও কিন্তু কোথাও বলা হয়। ফলত একটা যে চিপ লেবার আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে অলরেডি পেয়ে থাকি, সেই চিপ লেবারটিকে একটা শিক্ষার কাজেও ইউজ করা হবে এবং তার নাম করে নানাবিধ প্রশিক্ষণের মডিউল তৈরি করা হবে এবং যেগুলো অনেক ক্ষেত্রেই সেলফ ফিনান্স মডিউল হবে, কারণ আলটিমেটলি সেই প্রশিক্ষণটা পাওয়ার জন্য আপনাকেই ডেটা প্যাক কিনতে হচ্ছে, হ্যাঁ, কিংবা আপনার স্মার্টফোন কিনতে হচ্ছে, তো কাজেই সেটা ফিনান্সিংটাও আপনাকে নিজেকেই করতে হচ্ছে। কিন্তু তার ফলে যে কোনো একটা মাইনে বৃদ্ধি হবে, তার যে সত্যি অবস্থা ফিরবে তা কিন্তু নয়। তো কাজেই এটিও একটি অ্যাসোসিয়েটেড পয়েন্ট। কাজেই এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূল যে ধাঁচ আদতে উঠে আসছে, অ্যাজ অপোজ টু হোয়াট হ্যাজ বিন সেড বাই দ্য গভর্নমেন্ট, রাইট? সো অ্যাজ অপোজড টু, মানে এটা আবারও মাথায় রাখতে হবে যে সরকার আমাদের কাছে যেই ধরনের একটা চিত্র পেশ করেছে, সেই চিত্রর পরিপ্রেক্ষিতে আসলে জাতীয় শিক্ষানীতির পরিকাঠামো কি আমাদেরকে বলছে সেটি এখনো পর্যন্ত স্কুল শিক্ষার ক্ষেত্রে ঠিক কি সেটি আমি বললাম আপনাদেরকে। আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, জানি না কি আছে উপায়। আমায় এতদিন ধরে সবাই বোঝালে ওরে, আমায় এতদিন ধরে সবাই বোঝালে ওরে, আমায় এতদিন ধরে সবাই বোঝালে ওরে, চাকরি বাকরি তো এই জীবনের সার, তাই জোটাতে সেই ধন তে পড়াশোনায় মন, তাই জোটাতে সেই ধন তে পড়াশোনায় মন, তাই জোটাতে সেই ধন তে পড়াশোনায় মন, আর যা কিছু সব আসবে পরে তার। আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, জানি না কি আছে উপায়। মোর 23টি বছর খুয়ে ডিগ্রি এলো ঘর, মোর 23টি বছর খুয়ে ডিগ্রি এলো ঘর, মোর 23টি বছর খুয়ে ডিগ্রি এলো ঘর, এখন দেখি তার নেহাতি অসার, পেলাম চাকরিও হাতে কি এলো গেল তাতে, পেলাম চাকরিও হাতে কি এলো গেল তাতে, পেলাম চাকরিও হাতে কি এলো গেল তাতে, মরে গেছে যে পথে মন আমার। আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, জানি না কি আছে উপায়।
তাই শোনো বলি ভাই, সার অসার কিছু নাই, তাই শোনো বলি ভাই, সার অসার কিছু নাই, তাই শোনো বলি ভাই, সার অসার কিছু নাই। পারো যদি বাঁচাও মন আপনার, পারো যদি বাঁচাও মন আপনার। আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল, আগে জানলে কি হাবুল কেউ করে এমন ভুল। জানি না কি আছে উপায়। এতক্ষণ আপনারা শুনছিলেন নয়া শিক্ষানীতি NEP কেটে ছিঁড়ে দেখার পর্ব 1। আমাদের আজকের আলোচক দেবাদিত্য ভট্টাচার্যর কাছে আপনারা শুনলেন এই নয়া শিক্ষানীতিটির খসড়া আকার থেকে বর্তমান আকার পর্যন্ত যে প্রেক্ষাপট এবং কিভাবে তা বিবর্তিত হয়েছে। আপনারা শুনলেন যে দাবিগুলি করা হয়েছে এই নয়া শিক্ষানীতির ক্ষেত্রে সেগুলির কতটা সত্যি আর কতটা মিথ্যে। একই সাথে আপনারা শুনলেন প্রাথমিক শিক্ষা বা স্কুল শিক্ষার ক্ষেত্রে এই নয়া শিক্ষার নীতিটির কি তাৎপর্য হতে চলেছে বাস্তব অবস্থায় বা বাস্তব জগতে, সেই বিষয়ে কিছু জরুরি পয়েন্ট। আমাদের এই আজকের আলোচনার রেশ ধরে পরবর্তী পর্বে আপনারা শুনবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এই নয়া শিক্ষানীতির মানে কি দাঁড়াবে সেই নিয়ে আরেকটি বিস্তারিত আলোচনা। আজকের পর্ব এখানেই শেষ করে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়।